বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের নবম ক্লাসে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কনফ্লিক্ট কি এবং কনফ্লিক্ট বা সংঘাত কি এবং সংঘাতের যে কারণগুলো আছে সেগুলো কি। তাহলে হোয়াট ইজ কনফ্লিক্ট? কজেস অফ এথনিক কনফ্লিক্ট। এথনিক কনফ্লিক্ট বা নৃতাত্ত্বিক যে সংঘাত, সেই সংঘাত কি এবং নৃতাত্ত্বিক সংঘাতের কারণগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে এগোই আসতে। আমরা জানি হোয়াট ইজ এথনিক কনফ্লিক্ট, জাতিগত সংঘাত কি সে সম্পর্কে আমরা একটু জানবো আস্তে আস্তে। যে শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে এই ইমেজের মধ্যে অনেকেই খাল সাঁতরিয়ে চলে আসছে, একেবারেই দিক বিদিক ছুটাছুটি করে চলে আসছে। অনেকগুলো লোক একসাথে মনে হচ্ছে বাস্তুহারা, ঘর ছাড়া হয়ে বসত ভিটা ছেড়ে একেবারে দিক বিদিক হয়ে চলে আসছে। এটা খুব সম্ভবত আমাদের প্রতিবেশী মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা ওখানে জাতিগত সংঘাতের কারণে জীবনের ঝুঁকি নিয়ে যে চলে আসছে, তারই একটা ইমেজ। এরকম আরো অনেক বিশ্বব্যাপী অনেকগুলো সংঘাত হয়েছে। আমি তোমাদেরকে প্রতীকী অর্থে ইমেজটা দেখিয়েছি যে এথনিক কনফ্লিক্ট কত ভয়াবহ হতে পারে, বা জাতিগত যে সংঘাত, নৃতাত্ত্বিক যে সংঘাত, সেই সংঘাতের কারণে হাজার বছরের ভিটে বাড়ি, হাজার বছরের একটা পরিচিত জায়গা থেকে চলে আসতে হয়, মাতৃভূমি মায়া ত্যাগ করে চলে আসতে হয় এই সংঘাতের কারণে। তাহলে আমরা দেখি আসলে এটা কি এথনিক কনফ্লিক্টটা। An ethnic conflict is a conflict. এটা এমন একটি দ্বন্দ্ব between two or more contending ethnic group, অর্থাৎ দুই বা ততোধিক নৃগোষ্ঠীর মধ্যে একটি সংঘাত। While the source of ethnic conflict may be political, যেখানে এই সংঘাত বা জাতিগত যে সংঘাত, সেই সংঘাত রাজনৈতিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে। The individuals in conflict must expressly fight for their ethnic groups' positions within society. This final criterion differentiates ethnic conflict from other forms of struggles. তাহলে আমরা দেখলাম যে নৃতাত্ত্বিক যে সংঘাত সেটা কেন হয় সে সম্পর্কে আমরা জানলাম। রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক এই সমস্ত কারণে নৃতাত্ত্বিক সংঘাত হয়। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মায়ানমারে রাখাইন রাজ্যে যে সংঘাত হয়েছে সেটা অনেকটা ধর্মীয় সংঘাত, যদিও পাশাপাশি ওখানে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে। এবং বিশ্বব্যাপী যে জাতিগত সংঘাত হয় সেই সংঘাতের অধিকাংশই ধর্মীয় কারণে হচ্ছে। যেমন আমরা উদাহরণ যদি দিই তাহলে বলতে পারি যে আফ্রিকা অঞ্চলে যে সংঘাতগুলো হয়েছে, সুদানের মধ্যে, দারফুর অঞ্চলে, তারপর নাইজেরিয়ার মধ্যে যে সংঘাত হচ্ছে, তারপর আফ্রিকার দক্ষিণ সুদান যে রাষ্ট্রটা স্বাধীন হয়েছে সুদানের সাথে যুদ্ধ করে, সেটাও ধর্মীয় কারণে হয়েছে। তারপর আবার আমাদের এশিয়া মহাদেশের ফিলিপাইনে মিন্দানাওয়ে যে সংঘাত হয়েছিল, সেই সংঘাতটাও ধর্মীয় কারণে, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে। যাই হোক, তাহলে এথনিক যে সংঘাত, জাতিগত যে সংঘাত, সেটা আসলে ধর্মীয় কারণে ম্যাক্সিমাম হয়, পাশাপাশি ওখানে রাজনৈতিক বিষয়গুলো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কজেস অফ এথনিক কনফ্লিক্ট, জাতিগত সংঘাতের যে কারণগুলো সেগুলো আমরা দেখব। প্রথম যে কারণটা দেখছি সেটা হচ্ছে অ্যামালগেমেশনস। অর্থাৎ অনেকগুলো, একটা রাষ্ট্রের মধ্যে যখন অনেকগুলো জাতিসত্তা একসাথে বসবাস করে, তখন ওই রাষ্ট্রে জাতিগত সংঘাত অনেক সময়
হতে পারে। যেমন ভারত অনেকগুলো জাতিসত্তার রাষ্ট্র, ওখানে অনেক সময় জাতিগত সংঘাত দেখা যায় ভারতের মধ্যে। যেমন আমাদের প্রতিবেশী রাজ্য সেভেন সিস্টারের মধ্যে আসামের বড়ো এবং বাঙালির মধ্যে জাতিগত সংঘাত হয়েছে, অনেকবার হয়েছে। তারপর আবার ইয়ার মধ্যে মহারাষ্ট্রের মধ্যে মারাঠা এবং অন্য অন্য জাতিগোষ্ঠীর মধ্যে অনেকবার সংঘাত হয়েছে। এরকম একটা রাষ্ট্রে যখন অনেকগুলো নৃগোষ্ঠী বসবাস করে, অনেকগুলো জাতিসত্তা বসবাস করে, তখন এই এথনিক সংঘাত বা জাতিগত যে সংঘাত সেটা তৈরি হতে পারে। Amalgamations of the northern and southern protectorate made up of many ethnic groups with different language and culture was an error which Nigeria suffered till date. অর্থাৎ নাইজেরিয়ার উত্তর এবং দক্ষিণাঞ্চলে যে আদিবাসীগুলি বসবাস করে, যে নৃগোষ্ঠীগুলো বসবাস করে, তাদের মধ্যেই অনেকগুলো সংঘাত হয়েছে। এটা একটা প্রতীকত্ব আমি দেখিয়েছি। তারপর দেখা যাচ্ছে ট্রাইবালিজম, অর্থাৎ আদিবাসী তন্ত্র, আদিবাসীবাদ বা নৃগোষ্ঠীর যে আদিবাসী তন্ত্র, সেই কারণেও হতে পারে। কৃষিক্ষেত্রে এখানে একটা ছবির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই ছবিটা হচ্ছে র্যাট ইন্ডিয়ান বা ল্যাটিন আমেরিকান র্যাট ইন্ডিয়ান একটা ছবি। এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটা আদিবাসী নৃগোষ্ঠীর বা জনগোষ্ঠীর একটা ছবি। তো ট্রাইবালিজমটা আসলে কি? আদিবাসীবাদ বা আদিবাসী তন্ত্র যাই বলি না কেন, এটা হচ্ছে যেমন আমরা যারা গণতন্ত্রকে প্রসার করে, যারা গণতন্ত্রকে ধারণ করে, তারা মনে করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। আবার যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, তারা মনে করে সমাজতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো রাজনৈতিক ব্যবস্থা। আদিবাসী তন্ত্র হচ্ছে এমন একটি তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে তারা তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব যে প্রথাগুলো আছে সেই প্রথাগুলো অক্ষুণ্ণ রেখে চলতে চায়। তারা বৈশ্বিকব্যাপী যে একটা প্রবাহ আছে, যে প্রতিক্রিয়াশীল যে প্রবাহ আছে, অর্থাৎ প্রতিক্রিয়াশীল বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়াশীল জাতিসত্তা রয়েছে, সে জাতিসত্তার সাথে মিশতে চায় না, জাতিসত্তার সাথে আপন হতে চায় না। যেমন ব্রিটিশদের সাথে বা আমেরিকানদের সাথে আমাদের অনেক জায়গায় অমিল, সংস্কৃতিগত অমিল, ভাষাগত অমিল, ধর্মীয় অমিল, অনেক জায়গায় অমিল থাকলেও কিছু জায়গায় মিল আছে। একটা জায়গা হচ্ছে তারাও ওখানে হয়তো আমেরিকায় তারাও গিয়েছে ইউরোপ থেকে, তারা ভিনদেশী, অন্য দেশ থেকে গিয়েছে। আবার আমাদের বাঙালিদের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা একবারে 1000 বছর আগের কথা চিন্তা করলে, বাঙালি হিন্দু মুসলমান হয়তো আজ থেকে 3000 বছর আগে এখানকার মানুষ ছিল, অন্য জায়গা থেকে আসছে, সেই জায়গায় মিল আছে। আবার অনেক জায়গায় আর অন্য একটা মিল আছে, তারাও বিশ্বের যে মূল প্রবাহ, উন্নয়নের যে মূল প্রবাহ, সেটাতে বিশ্বাস করে, আর আমরাও ওটাতে বিশ্বাস করি। কিন্তু আদিবাসীদের চিন্তা হচ্ছে অন্যরকম। আদিবাসীগুলো আমরা গ্লোবালি একটা জায়গায় পৌঁছাতে চাই। আমরা আমেরিকাকে বা ইউরোপকে পাশ্চাত্যকে আইকন হিসেবে নিচ্ছি, রেস্ট অফ দি কান্ট্রি, রেস্ট অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য অন্য জায়গাগুলো। কিন্তু আদিবাসীগুলো তারা তাদের সংস্কৃতি, তাদের প্রথা, তাদের রুচি অভ্যাস, তাদের খাদ্য অভ্যাস সবগুলো তারা ধারণ করতে চায়। এবং এক কালচার থেকে, আদিবাসীর এক ট্রাইবালিজম, এক প্রথা থেকে অন্য ট্রাইবালের যে প্রথা সেটা ভিন্ন। যেমন বাংলাদেশের চাকমারা যে প্রথা অনুসরণ করেন, মারমারা হয়তো সেটা না, হাজংরা যেটা অনুসরণ করেন, ত্রিপুরীরা হয়তো সেটা না। এই যে গোষ্ঠী বেদে, সম্প্রদায় বেদে, নৃগোষ্ঠী বেদে জীবন চরিত্র, জীবন আচরণ, জীবন প্রণালী, কালচারাল যে ডিফারেন্স এবং যেটা সেটা ধরে রাখার যে মানসিকতা, সেটাই হচ্ছে ট্রাইবালিজম বা আদিবাসী তন্ত্র। হ্যাঁ, এখানে লেখা আছে ট্রাইবালিজম ড্রাইভস এ ওয়েজ ইন to true brotherhood in nations and upholds divisions which causes ethnic conflict and stops collective effort to grow the economy. The fact is that
ট্রাইবালিজম ডিভাইডস দি পিপল অ্যান্ড ফস্টার ফেভারিটিজম। এই যে কথাগুলো বলছি আমি, এই কথাগুলো এখানে মোটামুটি চলে আসছে। তাহলে ট্রাইবালিজমের কারণেও অনেক সময় নৃতাত্ত্বিক যে সংঘাত, জাতিগত যে সংঘাত, সেই সংঘাতের রূপ নিতে পারে। কেন রূপ নিতে পারে? একটা গোষ্ঠী মনে করে আমরাই ভালো, আমরাই সুপেরিয়র, আর একটা গোষ্ঠী মনে করে আমরাই সুপেরিয়র। এই যে সুপেরিয়রিটি, শ্রেষ্ঠতা, জ্যেষ্ঠতা, এই সুপেরিয়রিটি থেকে অনেক সময় দ্বন্দ্বে বা সংঘাতে পরিণত হতে পারে। তারপর যেটা দেখছি সেটা ইমেজটা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো লোক আছে। এখানে অনেকগুলো, কার্টুনটা অনেকগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে। এর মধ্যে থেকে একজন লোককে একটা হাত দিয়ে টেনে নিচ্ছে, মাঝখান থেকে একজনকে নিচ্ছে। আমরা পিছন থেকেও নিচ্ছে না, সামনে থেকেও নিচ্ছে না, মাঝখান থেকে একজনকে নিচ্ছে। এর মাধ্যমে তোমরা কি বুঝছো? তোমাদের কি ব্রেন স্ট্রমিং হচ্ছে? তোমাদের কি বোধগম্যতায় আসছে? হ্যাঁ, খুব সহজ একটা বিষয় যে এখানে একটা পক্ষপাত দুষ্টের ব্যাপার আছে। এখানে একটা যেটাকে আমরা স্বজনপ্রীতি বলি, যেটাকে আমরা যেটাই বলি না কেন, স্বজনপ্রীতির ব্যাপারটা এখানে বোঝা যাচ্ছে যে হয়তোবা তা এই লোকগুলো যে উদ্দেশ্যে দাঁড়িয়েছে, যে জন্য দাঁড়িয়েছে, চাকরির জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে দাঁড়িয়েছে, হয়তো ওখান থেকে একজনকে তুলে নেওয়ার অর্থ হচ্ছে এই লোকটি হয়তো কর্তৃপক্ষের পূর্ব পরিচিত, অথবা কর্তৃপক্ষের আশীর্বাদ পুষ্ট, অথবা এমনও হতে পারে জাতিগত দিক থেকে বিচার করলে যে এখানে অনেক সম্প্রদায়ের লোক দাঁড়িয়েছে চাকরির জন্য, হয়তো শ্বেতাঙ্গ চাকরি পেয়েছে, বাকিরা পায়নি। অথবা ভারতের কথা বিচার করলে এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়েছে বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন প্রদেশের, অরুণাচল, আসামের, ত্রিপুরার, পশ্চিমবঙ্গের, অন্য বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের মানুষ চাকরির জন্য দাঁড়িয়েছে, কিন্তু চাকরি পাচ্ছে মুম্বাইয়ের অথবা দিল্লির। এই যে প্রাইভেটিজম, এই যে পক্ষপাত দুষ্ট ফেভারিটিজম, যেটা এখান থেকেও অনেক সময় জাতিগত বিদ্বেষ সৃষ্টি হয়। যেমন আমরা যদি একটু পেছনে গেলেও তোমরা বুঝতে পারবে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কেন। এটার নির্দিষ্ট একেবারে একক একটা দূর হচ্ছে বৈষম্যর কারণে মুক্তিযুদ্ধটা হয়েছে। আরো অনেকগুলো কারণ আছে, কিন্তু একটা জায়গায় আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে বৈষম্য। তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করেছে। এই যে আজকে ফেভারিটিজম যেভাবে আমরা দেখছি, যে তারা চাকরি বাকরিতে বেশি পেয়েছে, তাদের সুযোগ দিয়েছে, রাজনীতিতে তারা গিয়েছিল, সরকারি চাকরিতে গিয়েছিল, সেনাবাহিনীতে গিয়েছিল, অন্যান্য বেসামরিক যে চাকরিগুলো ছিল সেগুলোতে গিয়েছিল, এবং রাষ্ট্রীয় যে উন্নয়নের যে বার্ষিক যে উন্নয়ন বা বার্ষিক যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যে সেগুলো পশ্চিমবঙ্গেই হতো, পশ্চিম পাকিস্তানেই হতো সিংহভাগ, অন্য অন্য রেস্ট অফ দি জায়গায় তেমন জীবন আমাদের এই বাংলাদেশে উন্নয়ন হতোই না বলতে গেলে। যার কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে পশ্চিমা বিদ্বেষ বা পাকিস্তানি বিদ্বেষ আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে, এবং সেটা ফলশ্রুতিতে একটা সময় গিয়ে চরম আকার ধারণ করে, এবং এটা পাকিস্তান থেকে মুক্তির জন্য বাঙালি জাতিসত্তা আন্দোলন করেছে। এটা একটা নৃতাত্ত্বিক দ্বন্দ্বের মতোই, নৃগোষ্ঠীয় দ্বন্দ্বের মতোই, বা যেটা আমরা এথনিক কনফ্লিক্ট বলছি, কনফ্লিক্টের মতো। এখানে দেখা যাচ্ছে আমি অনেকটা ব্যাখ্যা করে ফেলেছি, তারপর আমি একটু দেখছি। ইউ ক্যান ডিফাইন ফেভারিটিজম অ্যাজ প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, অর্থাৎ পছন্দ দেওয়া, গুরুত্ব দেওয়া, প্রিফারেন্স দেওয়া, এটাই হচ্ছে ফেভারিটিজম। It is the actions of the somebody in power favoring their relatives, and এটা এই কথা আমি বলে ফেলছি friends, especially in appointing them to good position, ভালো জায়গায় যাওয়ার ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে, আত্মীয়তার পরিচয় দেওয়া, তারপর বন্ধুত্বের পরিচয় দেওয়া, এগুলো হচ্ছে পক্ষপাত দুষ্টের লক্ষণ। দিস ইজ সোর্স অফ এথনিক ইন নেশনস, এথনিক কনফ্লিক্ট। দিস ইজ এ সোর্স অফ এথনিক কনফ্লিক্ট ইন নেশনস, যেটির কারণে একটা জাতির মধ্যে সংঘাত তৈরি হয়ে যেতে পারে। As some people in authority fail to follow rules strictly when it relates to their relatives and friends. কর্তৃপক্ষ যে সমস্ত বিধিবিধানগুলো তৈরি করে, সে সমস্ত বিধিবিধানগুলো সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয়ে কোনো গ্রুপের জন্য সেগুলো খুব কঠোরভাবে
কোনো এথনিক গোষ্ঠীর জন্য, কোনো নৃগোষ্ঠীর জন্য সেগুলো কঠিনভাবে অনুসরণ করা হচ্ছে, প্রয়োগ হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় গিয়ে সেগুলোর শীতলতা দেখা যাচ্ছে বিধিবিধানের, তখন গোষ্ঠীগত দ্বন্দ্বটা তৈরি হয়। যেমন আসামে কিছুদিন আগে, বছর কয়েক আগে আসামে বাঙালি এবং বড়ো উপজাতির মধ্যে দ্বন্দ্ব হয়েছে বা নৃগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আসাম সরকার দেখা গেছে বাঙালিদেরকে বেশি প্রেশার করেছে, বেশি পরিমাণ ধরপাকড় করেছে, কিন্তু বড়ো উপজাতিদেরকে তেমন একটা করে নাই, তাদেরকে সুযোগ দিয়েছে বিভিন্ন জায়গায়, মিডিয়া আসছে, পত্রপত্রিকা আসছে। তো এরকম যদি হয়, কর্তৃপক্ষের মাধ্যমে যদি একটা গোষ্ঠীর সুযোগ পায় আর একটা গোষ্ঠী যদি কঠোরতা প্রদর্শন হয়, তাহলে এই তাদের মধ্যে একটা সময় গিয়ে নৃতাত্ত্বিক যে সংঘাত সেটা রূপ নিতে পারে। শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টি আমাদের নজরে আসছে সেটা হচ্ছে একটা খামের মধ্যে একটা লোক, খুব সম্ভবত এগুলো টাকা বা ডলার হবে, ডলার, এই কারাপশনস এন্ড ইনেপ্ট লিডারশিপ, এথনিক কনফ্লিক্ট বা নৃতাত্ত্বিক সংঘাতের পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে কারাপশন, দুর্নীতি, এবং ইনেপ্ট লিডারশিপ, দুর্বল নেতৃত্বের কারণে এবং দুর্নীতির কারণেও কি হয়, নৃতাত্ত্বিক সংঘাতে রূপ নেয়। বিশ্বব্যাপী যদি আমরা ইউনিভার্সাল একটা ল করতে পারতাম, যে লটি সঠিকতা প্রয়োগ হবে, যে আইনের চোখে সবাই সমান হবে, তাহলে আমাদের এতগুলো রাষ্ট্রের প্রয়োজন ছিল না, আমাদের বিশ্বব্যাপী এতগুলো জাতির প্রয়োজন ছিল না। যে আমরা একটা জায়গায় ঠিক থাকতে পারতাম গ্লোবালি, যে আইন সবার চোখে সমান, আইনের কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইউরোপিয়ান বলে সে আইনে ছাড় পাবে, বাঙালি বলে সে আইনের অনেক জায়গায় আইনের কঠোরতা প্রদর্শন হবে। আবার বাঙালিদের মধ্যে যিনি বাঙালি সে আইনের কিছু সুযোগ সুবিধা পাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে। আবার যে পাহাড়ি সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবে না। আবার যে সরকার দিলেই সে সরকার থেকে সুযোগ পাবে, যে সরকারের ভিন্ন মতাবলম্বী সে সুযোগ পাবে না। এরকম যে ডিসক্রিমিনেশন, সেগুলো যদি আমরা মিটিগেট করতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন, সারা বিশ্বে একটা রাষ্ট্র হয়তো থাকতে পারত, সারা বিশ্বে একটা রাষ্ট্র। যদি আমরা দুর্নীতি, পক্ষপাত দুষ্ট এবং স্বজনপ্রীতি এগুলির ঊর্ধ্বে যদি আমরা থাকতে পারতাম। কিন্তু আমরা মানে অতীত ইতিহাস পর্যালোচনা করলে ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন জায়গায় যে ইতিহাস আমরা দেখছি, সেখানে যেই নেতৃত্বে আসছে সেই তার আশেপাশে, সেই তার গোষ্ঠীর, সেই তার জাতি সম্পর্কের যারা আছে তাদেরকে সুযোগ দিয়েছে, অন্যদেরকে সুযোগ দেয়নি। ব্রিটিশরা ব্রিটিশ এবং ইউরোপিয়ানদের সুযোগ দিয়েছে, আমেরিকানরা আমেরিকানদেরকে সুযোগ দিয়েছে, আবার ভারতীয়রা ভারতীয়দের সুযোগ দিয়েছে। এরকম করার কারণেই ম্যাকিয়াভেলির যে জাতীয়তাবাদ বা ন্যাশনাল স্টেটের যে কনসেপ্ট সেটা আসছে। যাই হোক, এই দুর্নীতি এবং নেতৃত্বের অযোগ্যতার কারণেও অনেক সময় জাতিগত যে সংঘাত, নৃগোষ্ঠীগত যে সংঘাত সেটা তৈরি হয়। যেমন আমাদের বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘাত ছিল। আমাদের স্বাধীনতোত্তর অনেক জায়গায় আমাদের নেতৃত্বের ঘাটতি ছিল বিদায় আমরা সেই সংঘাতটা মেটাতে পারিনি, সেটা মিটিগেট করতে পারিনি। কিন্তু 96 সালে শান্তি চুক্তির মাধ্যমে সেটা আমরা মিটিগেট করতে পেরেছি। তার মানে এই যে নেতৃত্বের দক্ষতা, নেতৃত্বের যে সুদূর প্রসারী ভিশন, এই ভিশনের কারণে পার্বত্য জাতিগত যে সংঘাত বাঙালি এবং পাহাড়িদের মধ্যে, সেই সংঘাতটা আমরা মিটিগেট করতে পেরেছি, ওখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। তাহলে নেতৃত্বের, দক্ষ নেতৃত্ব জাতিগত সংঘাত থেকে মানুষকে মুক্তি দিতে পারে, আর দুর্বল নেতৃত্বের কারণে জাতিগত সংঘাত তৈরি হয়। এই কনসেপ্টটা আমরা এখানে আনার চেষ্টা করেছি। তোমরা দেখছো এখানে দুটি ছবি, একটা ছবি, বলতো শিক্ষার্থীর এটা কিসের ছবি? আমার মনে হয় সবাই জানো এটা কিসের ছবি। এই ইমেজটা হচ্ছে গোল্ডের ইমেজ, এগুলো গোল্ডের বার, এই যে চারখণ্ড গোল্ডের বার, আর এটা হচ্ছে হীরার বা ডায়মন্ডের একটা
তাহলে আমরা দেখছি যে রিসোর্স কন্ট্রোল, এই স্বর্ণ অতি মূল্যবান ধাতু, হীরা আরো মূল্যবান ধাতু, এই রিসোর্সের জন্য, সম্পদের জন্য জাতিগত যে সংঘাত সেটা রূপ নেয়। সম্পদের জন্য, সম্পদকে কেন্দ্র করে জাতিগত সংঘাত রূপ নেয়। এ পর্যন্ত আমরা যতগুলো রাষ্ট্র স্বাধীন হয়েছে বা জাতিগত যে সংঘাত হয়েছে এর পেছনে বড় কারণ হচ্ছে সম্পদ। আফ্রিকা মহাদেশ, আমরা জানি আফ্রিকা মহাদেশের যে যুদ্ধগুলো বিভিন্ন রাষ্ট্রিক পর্যায়ে, যে যুদ্ধগুলো রাষ্ট্রীয় পর্যায়ে, সেই যুদ্ধ বা সংঘাতের পেছনে অনেকটা সংঘাত কারণ, এবং রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে সংঘাত রয়েছে সেই সংঘাতের পেছনেও, নৃগোষ্ঠীয় যে সংঘাত, সেই সংঘাতের পেছনেও এই সম্পদ বিজড়িত, রিসোর্স বিজড়িত। একটা উদাহরণ টানলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমরা জানি 2009 সালে আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র সুদান ভেঙে আরেকটি নতুন রাষ্ট্র হয়েছে, যেটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদানের, অর্থাৎ তদানীন্তন সুদানের মধ্যে সবচেয়ে বেশি উর্বর জায়গা এবং তেল ক্ষেত্র ছিল, তেলের খনি ছিল দক্ষিণ সুদানে। সুদান সরকার, বর্তমান সুদান সরকার, যারা আরাবিয়ান বংশোদ্ভূত, তারা দক্ষিণ সুদানের তেল খনিগুলো দখল করতে চেয়েছে, এবং দেখা গেছে যে ম্যাক্সিমাম তেল খনি দক্ষিণ সুদানে, এবং ওই দক্ষিণ সুদানের তেল খনিগুলো আরব বংশোদ্ভূত সুদানরা দখল করে নিচ্ছে, এবং তাদেরকে, যারা দক্ষিণ সুদানের অ্যাবরিজিনস নৃগোষ্ঠী, তাদেরকে বঞ্চিত করছে। ফলশ্রুতিতে হয়েছে কি, দক্ষিণ সুদানের খ্রিস্টান অধ্যুষিত আদিবাসীরা, নৃগোষ্ঠীরা রেস্ট অফ দি সুদান, যেটা আরব অধ্যুষিত যে সুদানটা, তাদের বিরুদ্ধে একটা সংঘাতে লিপ্ত হয়েছে, এবং এই সংঘাতের কারণে দীর্ঘদিন এই সংঘাত চলতে চলতে একটা সময়ে গিয়ে দক্ষিণ সুদান আর আলাদা একটি রাষ্ট্র হয়েছে, যেটার নাম হয়েছে দক্ষিণ সুদান। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। ইরাকের 3টি গোষ্ঠী বসবাস করে, এর মধ্যে শিয়া, সুন্নি, কুর্দি। ইরাকের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে ম্যাক্সিমাম কিরকুকে, যেটা কুর্দি অধ্যুষিত এলাকা। তো কুর্দিরা বলে আমরা সংখ্যায় কম হলেও ইরাকের সম্পদের শতকরা হিসাব করলে 60%-এর বেশি হচ্ছে আমাদের কুর্দি অধ্যুষিত এলাকায়, অর্থাৎ আমাদের ভূখণ্ডে। সুতরাং আমাদেরকে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে, আমাদেরকে বঞ্চিত করা যাবে না। এতে করে সাদ্দাম হোসেনের সরকার এবং অন্যান্য যে সরকার ছিল আগে এবং বর্তমানে আসছে, তাদের সাথে, কুর্দিদের সাথে, শিয়াদের সাথে এবং ক্ষমতাধীন সরকারের সাথে একটা কনফ্লিক্ট, বহুপক্ষীয় একটা কনফ্লিক্ট রয়েছে, একটা দ্বন্দ্ব রয়েছে। তাহলে বুঝলাম এই যে গোল্ডের জন্য, যে ডায়মন্ডের জন্য, তেলের জন্য, এই সমস্ত কারণ, অর্থাৎ রিসোর্সের জন্য, রিসোর্স কার নিয়ন্ত্রণে থাকবে, সম্পদ কার নিয়ন্ত্রণে থাকবে, সেই ইস্যুকে কেন্দ্র করে অনেক সময় সংঘাত হচ্ছে। আরেকটা উদাহরণ দিলে তোমাদের আরো সহজ হবে, বর্তমানে যেটা একেবারে চলমান। সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে এখন যুদ্ধ চলছে। সেই যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অনেক একটা বড় কারণ, সৌদি সরকার দক্ষিণাঞ্চলে যে একটা প্রদেশ আছে, প্রদেশটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, এটা ইয়েমেনের প্রদেশ ছিল একটা সময়। সৌদি সরকার ওটা জোর করে দখল করেছে, ইয়েমেন সরকার ওটা দাবি করে, এবং ওই প্রদেশটাতে অনেকগুলো তেলের খনি রয়েছে। ফলশ্রুতিতে ইয়েমেন সরকার বলছে এই প্রদেশ আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি বুঝাতে চাচ্ছি, রিসোর্সকে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে সংঘাতগুলো হচ্ছে। আবার সম্প্রতি তুরস্ক এবং গ্রিসের মধ্যে তেল অনুসন্ধানকে কেন্দ্র করে পূর্ব ভূমধ্য সাগরে একটা দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছে। কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, এই পূর্ব ভূমধ্য সাগর, ওই জায়গাগুলোতে তেল অনুসন্ধানকে কেন্দ্র করে গ্রিস এবং তুরস্ক অনেকটা খুব কাছাকাছি চলে গিয়েছে। এই যে রিসোর্স কন্ট্রোল, সম্পদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুটি শক্তি, তুর্কি এবং গ্রিস, সংঘাতের মুখোমুখি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করলে বোঝা যায় সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে, সম্পদ কার দখলে থাকবে সেটা নিয়েও অনেক সময় সংঘাতের তৈরি হয়। শিক্ষার্থীরা,
তোমরা সকলেই এই পিকচারটার সাথে পরিচিত। এটা আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি অফ বাংলাদেশ। এটা আমাদের জাতীয় সংসদ। এই সংসদের মাধ্যমে আমি একটা টাইটেল আনার চেষ্টা করেছি যে কনস্টিটিউশনাল রিফর্মস। অর্থাৎ একটা রাষ্ট্রে অনেকগুলো জাতিসত্তা থাকবে, সেই জাতিসত্তার জন্য আমরা সাংবিধানিকভাবে যদি তাদের অধিকারগুলো সমুন্নত করতে না পারি, তাদের জন্য একটা ইউনিভার্সাল লেভেল তৈরি করতে না পারি এবং একটা ইকুইটি লেভেল তৈরি করতে না পারি, তাহলে একটা সময়ের পরে গিয়ে হয়তো ওই নৃগোষ্ঠীগুলো মূল স্ট্রিম যারা রাষ্ট্রের যারা মেজরিটি আছে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে যারা আছে, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত হতে পারে। অর্থাৎ ল ইজ ইকুয়াল বিফোর অল, এটা একটা কনসেপ্ট দাঁড় করাতে হবে। আইন সবার দৃষ্টিতে সমান এবং রাষ্ট্রের এই চৌহদ্দির মধ্যে, রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে, পরিসীমার মধ্যে প্রত্যেক নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে এবং এগুলো সাংবিধানিকভাবে স্বীকৃত থাকতে হবে। যেমন আমাদের বাংলাদেশের সংবিধানের 26 থেকে 47 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে, সেই অনুচ্ছেদগুলো হচ্ছে এই দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার অনুচ্ছেদ। মৌলিক অধিকার কিভাবে আমরা সমুন্নত রাখতে পারি, সেই মৌলিক অধিকার কিভাবে আমরা এনজয় করতে পারি, সেই প্রক্রিয়াগুলো ওখানে বলা হয়েছে। আমাদের কি কি মৌলিক অধিকার আছে, আমরা কিভাবে সেগুলো এনজয় করব, এগুলোর অব্লিগেশন কি, আমরা কতটুকু এনজয় করতে পারবো না, সমস্ত কথাগুলো এখানে আছে। এখানে বাঙালি বলে বেশি ভোগ করবে, অন্য পাহাড়ি বলে কম করবে, হিন্দু বলে বেশি কম পাবে, মুসলমান বলে বেশি পাবে, এগুলো নয়। মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটা কনস্টিটিউশনাল ইকুইটি রাষ্ট্রের জন্য থাকতে হবে। সাংবিধানিক যে সাম্য, সেটা সমস্ত জনগণের জন্য যদি থাকে, তাহলে ওই রাষ্ট্রে জাতিগত যে সংঘাত সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। আর অকারান্তে যদি আমরা ওটা নিশ্চিত করতে না পারি, তাহলে হয়তো যে কোনো সময় জাতিগত সংঘাত আসতে পারে। এই বিষয়টা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো দুটি ইমেজ। এই ইমেজে আমরা প্রথমত যেটা দেখছি, এই যে ইমেজটা, এখানে অনেকগুলো ধর্মের প্রতীক রয়েছে, ধর্মীয় প্রতীক। যেমন এটা ইসলাম ধর্মের চাঁদ তারা প্রতীক, এটা বোঝা যাচ্ছে। তারপর এটা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় প্রতীক, যেটাকে ওম বলা হয়। তারপর এটা ক্রুশ চিহ্ন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতীক। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো বিভিন্ন ধর্মের প্রতীক। আর এদিকে দেখছি একজন লোক হাতে উঁচু করে, চোখ বড় বড় করে তাকিয়েছে, সে হাতে আছে বাইবেল। এবং অন্যজন লোক, দাড়িওয়ালা বিয়ার্ডেড ম্যান, মাথায় পাগড়ি, তার হাতে আছে কোরআন। এখন সহজেই বোঝা যাচ্ছে একজন আরেকজনকে হয়তো বলছে যে আমার বাইবেল সেরা, আরেকজন ওই হুজুর সাহেব বলছেন আমার কোরআন সেরা। এই যে শ্রেষ্ঠত্বের বিষয়টা, সেটা যখন আমরা ব্যক্তি পর্যায়ে নিজেদেরকে শ্রেষ্ঠ হিসেবে মনে করি, ধর্ম আমার ধর্ম সেরা, ওই ধর্ম খারাপ, এইভাবে যখন আমরা ক্লারিফাই করি এবং এটাকে অন্য জায়গায় স্প্রেড করার চেষ্টা করি, ছড়ানোর চেষ্টা করি, তাহলে জাতিগত সংঘাত তৈরি হবে। আমরা যদি বিশ্বাস না করি রাষ্ট্র সবার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এবং যে যার ধর্ম, সেই ধর্ম সঠিকভাবে সুন্দরভাবে অনুসরণ করার মাধ্যমে বৈশ্বিক শান্তি রয়েছে। এবং অকারান্তে আমরা যদি মনে করি যে না, আমি আমার ধর্মটা অন্যের উপর চাপিয়ে দেবো, তাহলে কিন্তু শান্তি থাকবে না এবং আলটিমেটলি জাতিগত যে সংঘাত সেটা ঘটবে। এখানে অনেকগুলো ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা রাষ্ট্রে যদি অনেকগুলো ধর্মীয় সম্প্রদায় থাকে, হিন্দু ধর্মাবলম্বী, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, ইহুদি, মানে ভেরিয়াস রিলিজিয়াস আইডেন্টিটি থাকুক না কেন, সব কিছুর ঊর্ধ্বে আমরা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পরিচয়, আইনের পরিচয়, এগুলো ঠিক করতে হবে। যেমন এখানে উপরে লেখা আছে রুল অফ ল, আইনের শাসন, অর্থাৎ কোরআন এবং বাইবেল
তার উপরে অবস্থান দিয়েছে রুল অফ ল। আমি যদি শুধু মাত্র কোরআনকেই একটা রাষ্ট্রের জন্য অ্যাপ্লিকেশন করি, প্রয়োগ করি, অ্যাপ্লিকেবল করি, সেক্ষেত্রে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা হয়তো বঞ্চিত হবে, তারা এই অনুশাসন মেনে নিতে পারবে না। আবার যদি খ্রিস্টান ধর্মাবলম্বীর যে বাইবেল আছে সেটাকে যদি আমি, পবিত্র বাইবেল আছে সেটাকে যদি রাষ্ট্রীয় আদর্শের মধ্যে নিয়ে আসি, তাহলে খ্রিস্টান ধর্মের বাইরে যারা আছে তারা হয়তো মেনে নেবে না। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে যখন আমরা ফোকাসড করব, গুরুত্ব দিব, তখন রেস্ট অফ দি আদার্স রিলিজিয়াস যারা থাকবে তাদের কাছে এটা শোভনীয় হবে না। তারা একসময় রিয়েক্ট করবে, আন্দোলন করবে, এবং ফলশ্রুতিতে একটা জাতিগত কনফ্লিক্ট তৈরি হবে। এবং এই জাতিগত কনফ্লিক্টের পেছনে বড় একটা কারণ হচ্ছে রিলিজিয়াস কনফ্লিক্ট বা রিলিজিয়াস কজ, রিলিজিয়াস ইনটলারেন্সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। তারপর যেটা দেখছি সেটা হচ্ছে ডিসপিউটস ওভার ওনারশিপ অফ ল্যান্ড। ভূমির মালিকানা নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয়, যেটা আমাদের বাংলাদেশে পার্বত্য এলাকায় সবচেয়ে বেশি দেখা যায়। ভূমির মালিকানা নিয়ে পাহাড়িরা বলে এটা আমাদের জায়গা, বাঙালিরা বলে এটা আমাদের জায়গা। আবার এরকম আরো অনেকগুলো রাষ্ট্র রয়েছে যেখানে ভূমি মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভারতে ভূমি মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বগুলোর পেছনে যে কারণ, সেগুলো হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু ঔপনিবেশিক শোষণের মধ্যে ছিলাম, শাসনের মধ্যে ছিলাম, তারা আমাদের 1947 সালে আমরা স্বাধীন হলেও, মানে ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র হলেও অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি, এবং ব্রিটিশরা ওভাবে এগুলো ডিমার্ক করে দিয়ে যায়নি, মানে চিহ্নিত করে দিয়ে যায়নি। যার কারণে আমাদের মধ্যে যে জাতিগত যে সংঘাত, সেটা বীজ ওখানে রয়ে গেছে। তখন অনেকগুলো কারণ রয়ে গেছে যেগুলো জাতিগত সংঘাত। যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমানার মধ্যে 6.5 কিলোমিটার সীমান্ত রয়েছে যেগুলো অমীমাংসিত। এটা সীমানা কোথায় আমরাও জানি না, ভারতীয়রাও জানে না। যার কারণে ওখানে দিয়ে ভারত এবং বাংলাদেশি বিএসএফ এর ভারতীয় বিএসএফ বাংলাদেশি বিজিবির মধ্যে অনেক সময় হয়, সংঘাত হয়। তারপরে পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল, চায়না এবং ভারতের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই সমস্ত নিয়ে। তারপর আবার ভারতের যেহেতু মাল্টি ন্যাশনাল কান্ট্রি, বলতে গেলে মাল্টি এথনিক কান্ট্রি, বহুজাতিক রাষ্ট্র, ওখানেও জাতিগত সংঘাতগুলো অনেক বড় আকারে দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, মানে মালিকানার বিষয়ে জাতিগত সংঘাতটা দেখা দেয়। এখন একটু তোমরা খেয়াল করো ইমেজটা, এখানে একটু মজার একটা চমৎকার একটা পিকচার। খেয়াল করলে দেখবে এটা একটা হাঙরের ছবি। হাঙরের মাথার উপরে আছে একটা মিলিটারি ক্যাপ, মিলিটারি টুপি। তারপর হাঙরের হায়ের মধ্যে আছে, মুখের ভিতরে আছে পাকিস্তান গভর্নমেন্ট। তাহলে তোমরা কি বুঝছো? আর এদিকে কোনায় এক ভদ্রলোক একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত এখানে একটা লেখা আছে, লেখাটা তোমরা একটু কি বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এটা ডেমোক্রেসি লিখতে চেয়েছিল। তার মানে ডেমোক্রেসিটা পাকিস্তান সরকারের জন্য সম্পূর্ণভাবে কখনো হয়নি, অর্ধেক ডেমোক্রেসি লেখা। এই যে অর্ধেক ডেমোক্রেসি লেখার মাধ্যমে আমরা দেখছি যে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে, পাকিস্তান রাষ্ট্রে সম্পূর্ণভাবে গণতন্ত্রায়ন কখনো হয়নি। এবং এই যে রাষ্ট্রীয় চেয়ারটা, এখানে পাকিস্তান গভর্নমেন্ট সরকারটা মিলিটারি রূপী হাঙরের মধ্যে, পাকিস্তান মিলিটারিকে একটা হাঙরের সাথে তুলনা করা হয়েছে, ক্রোকোডাইলের সাথে। এই ক্রোকোডাইল বা হাঙরের আয়ের মুখের মধ্যে সবসময় ছিল, তারা যেভাবে চেয়েছে সেভাবেই তারা চলেছে, অর্থাৎ পাকিস্তান সরকার চলতে বাধ্য হয়েছে। আমি বুঝাতে চেয়েছি, একটা রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকবে না, দীর্ঘদিন ধরে মিলিটারি শাসন থাকবে, সামরিক শাসন থাকবে, তখন নৃতাত্ত্বিক যে সংঘাত, গোষ্ঠীগত যে সংঘাত, সম্প্রদায়গত যে সংঘাত, সেটা দানা বাঁধবে আস্তে আস্তে, সেটা প্রখর আকার ধারণ করবে। সেই জন্য নৃতাত্ত্বিক সংঘাতের পেছনে এটা একটা বড় কারণ, মিলিটারি ইনক্লুশন ইন গভর্নমেন্ট। তারপর ল্যাক অফ ভিশনস, অর্থাৎ আমরা যদি সুদূর প্রসারী
দৃষ্টি আমাদের না থাকে, নেতৃত্বের যদি সুদূর প্রসারী দৃষ্টি না থাকে, তাহলে অনেক সময় জাতিগত সংঘাত তৈরি হয়। অর্থাৎ যারা নেতৃত্বের থাকবে, ক্ষমতার থাকবে, মসনদে থাকবে, সিংহাসনে যারা থাকবে, তাদেরকে শুধু কোন একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দেওয়া যাবে না, কোন একটা দলকে গুরুত্ব দেওয়া যাবে না, সমস্ত দেশের সমস্ত মানুষকে ইকুয়াল দৃষ্টিতে দেখতে হবে, এবং কোন সম্প্রদায় যেন দীর্ঘদিন ধরে বঞ্চিত না হয় সেই বিষয়টা, কনসেপ্টটাও রাখতে হবে। না হয় একটা সময় পরে হয়তো ওই গোষ্ঠী সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো আন্দোলন করতে পারে, অথবা তারা অন্য একটা কনফ্লিক্ট, অন্য একটা গোষ্ঠীর সাথে কনফ্লিক্টে জড়িত হতে পারে। এই যে ভিশনটা, এই যে মিশনটা, ওরিয়েন্টেশন যদি না থাকে, সুদূর প্রসারী দৃষ্টি যদি না থাকে, তাহলে ওখানে যে গোষ্ঠীগত যে সংঘাত বা নৃতাত্ত্বিক যে সংঘাত সেটা থাকতে পারে। তারপর আমরা দেখছি মাল্টি কালচারালিজম অ্যান্ড সোশ্যাল অ্যাথনিসিজম। অর্থাৎ এটা বুঝি আমরা এই ইমেজের মাধ্যমেই বোঝা যাচ্ছে। ইমেজে দেখা যাচ্ছে একজন কৃষ্ণাঙ্গ, এবং এটা খুব সম্ভবত ল্যাটিন আমেরিকান হবে, আর এদিকে ইউরোপিয়ান আরো অনেক জাতি রয়েছে, এদিকে দেখা যাচ্ছে আরাবিয়ান একজন বংশোদ্ভূত, তারপর হয়তো ইন্ডিয়ানও আছে, বা আমাদের ভারতীয় বাংলাদেশের মানুষও থাকতে পারে, এশিয়ান মানুষও থাকতে পারে। যাই হোক, একটা রাষ্ট্রের মধ্যে যখন মাল্টি কালচারালিজম থাকবে, বহু সংস্কৃতির ইয়ে থাকবে, তখন সংস্কৃতিগত দ্বন্দ্বতা থেকেও অনেক সময় কি বলে এথনিক কনফ্লিক্ট, যেটা জাতিগত সংঘাত, যেটা সেটা রূপ নিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, স্ট্রাকচারাল ফ্যাক্টর, একটা রাষ্ট্রের স্ট্রাকচার যদি সুন্দর না হয়, স্ট্রাকচার বলতে রাষ্ট্র যদি এমন হয় যে বাংলাদেশ এবং পাকিস্তান যেরকম ছিল ওরকম যদি হয়, বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝখানে 1800 কিলোমিটারের ভারত, তারপর এরকম যদি হয় রাষ্ট্রীয় যে মানচিত্র, সেটা যদি এক এক জায়গায় হয়, তাহলে ওখানে জাতিগত সংঘাত হতে পারে। অর্থাৎ রাষ্ট্রটা হতে হবে একটা ইন্টার কানেক্টেড হতে হবে, কাছাকাছি হতে হবে, একটা নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে থাকতে হবে। যদি বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় অবস্থান হয়, তাহলে ওখানে জাতিগত সংঘাত থাকার সম্ভাবনা থাকে। এটা স্ট্রাকচারাল ফ্যাক্টর হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। পলিটিক্যাল ফ্যাক্টর, এটা আগেই বলেছি, পলিটিক্যাল কারণে সংঘাত হয়। ইকোনমিক অ্যান্ড সোশিও ফ্যাক্টর, এগুলো আমরা আলোচনা করেছি। কালচারাল আর পারসেপচুয়াল ফ্যাক্টর, এটাও আমাদের আলোচনায় মোটামুটি চলে আসছে। প্রক্সিমেট কজেস, এছাড়া কাছাকাছি আরো কিছু কারণ রয়েছে, যে কারণগুলোকে প্রক্সিমেট কজেস হিসেবে আনা হয়েছে এখানে। এক্সটার্নাল মাস লেভেল ফ্যাক্টর, এটা একটু বোঝার ব্যাপার আছে, একটু খেয়াল করো তখন বুঝতে পারবে। অনেক সময় বাইরের কোনো রাষ্ট্রে যখন আন্দোলন হয়, সেই রাষ্ট্রের ঢেউ অন্য রাষ্ট্রে গিয়ে পড়ে। উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন মধ্যপ্রাচ্যের মধ্যে একটা জনগোষ্ঠী আছে যাদের কোনো রাষ্ট্র নাই, কুর্দি। এটা ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, এই চার পাঁচটি রাষ্ট্রের মধ্যে তাদের অবস্থান। তো কোনো কারণে ভালো করে খেয়াল করো, কোনো কারণে তুরস্ক সরকার যদি কুর্দিদেরকে ধ্বংসযজ্ঞ চালায়, গণহত্যা চালায়, তখন ইরাকি কুর্দিরা বা ইরানি কুর্দিরাও ওই আন্দোলনের সাথে যুক্ত হতে পারে, এবং ইরাকি কুর্দিরা অন্যান্য সুন্নি বা শিয়াদের উপর হামলে করতে পারে। এই যে এটা হচ্ছে এক্সটার্নাল লেভেল ফ্যাক্টরস, বাইরের কারণে। আর একটা হচ্ছে ইন্টারনাল লেভেল ফ্যাক্টরস। ইন্টারনাল লেভেল ফ্যাক্টর থেকে বাংলাদেশের কোনো জায়গায় যদি, বা ভারতের কোনো জায়গায় কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আক্রমণের শিকার হয়, তাহলে অন্য অঞ্চলের মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়া, এটা হচ্ছে ইন্টারনাল মাস লেভেল ফ্যাক্টর। ইন্টারনাল কারণ থেকে অনেক সময় এটা হতে পারে। তারপর ইন্টারনাল এলিট লেভেল ফ্যাক্টর। ইন্টারনাল এলিট লেভেল হচ্ছে এরকম, ভারতের মুসলিম ধর্মাবলম্বীদের একজন গুরু বা লিডারকে অ্যারেস্ট করা হলো। যেমন ধরো হিন্দু ধর্মাবলম্বীদের একজন গুরু
গুরুমিত রাম রহিমকে যেদিন অ্যারেস্ট করা হয়েছিল সেদিন সারা ভারতে লকডাউন হয়েছিল এবং অনেক জায়গায় কনফ্লিক্ট হয়েছে, মারামারি হয়েছে। এই যে একজন এলিট, একজন সাম্প্রদায়িক যে এলিট বা একজন নৃগোষ্ঠীয় এলিট, এই এলিটকে অ্যারেস্ট করার কারণে বা মেরে ফেলার কারণে তাদের মধ্যে সংঘাত রূপ নিয়েছে, তাদের মধ্যে যে মারামারি হানাহানি হয়েছে, এটা হচ্ছে ইন্টারনাল এলিট লেভেল ফ্যাক্টরস। তারপর এক্সটার্নাল এলিট লেভেল ফ্যাক্টরস, এটাও সহজ বুঝতে। কিছুদিন আগে গত বছর ইরানের একজন কমান্ডারকে আমেরিকা হত্যা করেছে, জেনারেল কাসেম সুলাইমানি, এবং তাকে হত্যার কারণে শিয়া অধ্যুষিত মধ্যপ্রাচ্যের যে সমস্ত অঞ্চলগুলো আছে, লেবানন, সিরিয়া বা ইয়েমেন, ওখানে তুমুল আন্দোলন হয়েছে। এই যে একজন শিয়া লিডারকে মারার কারণে অন্য রেস্ট অফ শিয়া অধ্যুষিত এলাকায় যে আন্দোলন, যে সংঘাত হয়েছে, সেটা হচ্ছে এক্সটার্নাল এলিট লেভেল ফ্যাক্টর। আমি মনে হয় বিষয়টি বুঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমার মনে হয় এই জাতিগত সংঘাত মানব জাতির জন্য হুমকি। আমরা সবার ঊর্ধ্বে বড় পরিচয় হিন্দু, মুসলমান, আদিবাসী, অনাদিবাসী, বাঙালি, পাহাড়ি বা ভারতীয় বাঙালি, এর বাইরে আমাদের সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে আমরা মানুষ। এই পরিচয়ে আমরা যদি পরিচিত হতে পারি, এই পরিচয়কে যদি আমরা সমুন্নত রাখি, এই পরিচয়কে যদি আমরা সম্মান করতে জানি, তাহলে আমাদের আর যে নৃতাত্ত্বিক সংঘাত সেটা থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ সবার মঙ্গল করুক। আল্লাহ হাফিজ।